আমরা এখন এদের সাথে একটু কথা বলবো 2-3 মিনিট, বেশি না। এরাও আর পূর্ববর্তী যারা ছিল তাদেরও কথা শুনেছে, এরকম শুনেছো না? ঠিক আছে, তোমরা একটু এদের কথা শুনবে। তোমরা সামনের দিকে আছি। হ্যাঁ হ্যাঁ, সফলতার গল্প। আমরা আরেকজনকে দেখেছিলাম, ও আসতে পারেনি। সামিয়া জাহিদ না সামিহা জাহিদ। একটা নাম হচ্ছে সামি আ ছিল, একটা নাম সামি হা ছিল। তা সামিয়া আমাকে বলেছিল স্যার ও হচ্ছে হা আর এ হচ্ছে আ বলছিল। হ্যাঁ বলছিল, মনে আছে আমার। যাই হোক, ও আসতে পারেনি। এরা দুইজন এসেছে, এদের সাথে পরিচয় করিয়ে দিই আগে। তবে আমরা নাম শুনেছো, বলছি আগে। এর নাম হচ্ছে লামিয়া বিনতে কবি, আর ওর নাম হচ্ছে মারিয়া, ডি মারিয়া। ডি মারিয়া বলে বলতাম আমি, তাই না? ডি মারিয়া। তা ও হচ্ছে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আর এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমি একে কিন্তু বলেছিলাম যে তুমি মেডিকেল পড়ো, বলছিলাম না? বলছিলাম মেডিকেল পড়ো, মেডিকেলে হয়ে যাবে, তোমার হয়ে যাবে। না, মেডিকেল পড়বে না, সারা জীবন পুরস্কার নিয়েছে, ইউনো হতে হবে, তাই না? ইউনো হতে হবে। হবে, এখন যে তুমি ইউনো হতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন ওদের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই তোমাদের জন্য, একটু শুনি। আমরা ওদের কাছে মাইক দিচ্ছি, আমি এখান থেকে এমনিতে বলবো, এক এক করে একটু শুনি। প্রথম প্রশ্নে যদি বলি যে তোমরা যে এই জার্নিটা গেলা, যে কেউ বিশ্ববিদ্যালয়, কেউ মেডিকেল, কিন্তু কম সংখ্যক ভর্তি নেওয়া হয়। লামিয়ার পজিশন কিন্তু 37, আর হচ্ছে মারিয়ার কোন মেডিকেল তোমার জানো? নওগাঁ মেডিকেলে চান্স পেয়েছে। লামিয়া যখন পোস্ট দিয়েছিল তখন আমি লিখেছিলাম আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 78.2 পাস পেয়েছিলাম। লামিয়া 78.2 পাস পেয়েছে, মিল আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, জিপিএ হ্যাঁ। ও হ্যাঁ, আচ্ছা, নাম ও আচ্ছা, ওইটা সহ এখন যোগ করতে হয়। আচ্ছা আচ্ছা, আগে ছিল না। যাই হোক, তাহলে এই জার্নিটা কেমন ছিল? প্রথম প্রশ্ন দুইজনের কাছে, এই জার্নিটাতে তোমাদের এটা কেমন করতে হয়েছে? আসলে জার্নিটা কেমন? পুরোটাই এখান থেকে এই পর্যন্ত জার্নিটা সংক্ষেপে শুনতে চাই, যে কিভাবে তোমরা এগিয়ে গেলে। এখান থেকে ওই পর্যন্ত জার্নিটা খুব একটা বেশি স্মুথ ছিল না। প্রথমত আমার কথা যদি আমি বলি, আমি এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম। তো সায়েন্স থেকে আমি যখন এইচএসসিতে আর্টসে ভর্তি হই, তখন অনেকজনের অনেক কথা শুনতে হয়েছে যে আর্টসে পড়ে ভালো কিছু করা সম্ভব নয়, বা আর্টসে পড়ে ভবিষ্যৎ উজ্জ্বল না। এরপর আমি থেমে থাকিনি, আমার নিজের যেটা লক্ষ্য ছিল আমি সেই লক্ষ্যেই সর্বদা অটল ছিলাম। আমি এইচএসসিতে আর্টস নিয়েছিলাম এবং রাজশাহী কলেজে লেখাপড়া করেছি। এরপর আমি অ্যাডমিশনেও আর্টসের উপরে খুবই ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম, এমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম যেন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে টপ পজিশন করতে পারি। আল্লাহর রহমতে সেটাই অর্জন করতে পেরেছি। তবে এই জার্নিটা খুব একটা বেশি সহজ ছিল না। আমার জার্নিটা বলতে গেলে আসলে অনেক কঠিন ছিল, কারণ এসএসসিতে আমার রেজাল্ট মোটামুটি ছিল। এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে, কারণ আমার আজিজুল কলেজ, মানে আমাদের ব্যাচের অনেকের হয়েছিল, বাট আমার হয়েছিল না। আমার সাথে আরো জাহিনেরও হয়েছিল না। সো আমাদের অনেক কথা শুনতে হয়েছে যে আমাদের দ্বারা কিছু হবে না, টপ কলেজে হয়নি। একটা স্যার আছে কোচা শহরের, তিনি আমার আম্মুকে সরাসরি বলছিল যে আপনার মেয়ে তো আজিজুলে হয়নি, ও বগুড়াত পড়ায় কি করবেন, ও মহিলা কলেজে ভর্তি করে দেন, ওর দ্বারা কিছু হবে না, এইভাবে ডিরেক্টলি বলছিল। কিন্তু আমার যা মনে হয়েছে যে কলেজ ডাজেন্ট ম্যাটার, কারণ কলেজে আমরা কেউ যাই না, শুধু এক্সাম দিতে যাই, সেটা যে কলেজেই হোক, জাস্ট এক্সাম দিয়ে আর চলে আসি। তাছাড়া ক্লাস করতে কখনোই যাইনি। আর প্র্যাকটিক্যাল টাইমে যাইতে হয়েছে, প্র্যাকটিক্যালটা করতে হয়েছে, তাছাড়া তো কলেজে যাওয়াই হয়নি। দেন সবসময় পড়াশোনা করতাম, পড়াশোনার মধ্যে বেশি ছিলাম। বাট আমার সব থেকে বেশি কঠিন মোমেন্ট ছিল হচ্ছে আম্মুর, ওই যখন আমি জাস্ট সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আম্মুর হার্টে একটা সমস্যা ধরা পড়ছে, ওটা বাংলাদেশে হবেই না। দেন ইন্ডিয়াতে নিয়ে গেছিল। ইন্ডিয়াতে ওই ফেমাস ডাক্তার আছে দেবী শেঠি, উনি বলছিলেন যে 95% বাঁচবে না, জাস্ট 5% অপারেশনের মাধ্যমে। তো ওই টাইমটা আমি পুরাই পড়াশোনা থেকে একদম বাইরে ছিলাম, কারণ বগুড়াতে আমি আর আমার ভাই থাকতাম, সাথে আমার ফুপু খালারা থাকতো, আর আম্মু আর আমার বাবা তো ইন্ডিয়াতে ছিল। ওই টাইমটা খুবই কষ্টের ছিল। ওই টাইমটা আমি একদমই পড়াশোনা করিনি, পুরা 2 মাস আমার মানে পড়াশোনা থেকে টোটালি অফ ছিলাম মোটামুটি। শুধু প্রাইভেটে যাইতাম আর আসতাম, এইটুকুই। আর তারপর আল্লাহর রহমতে আম্মুর অপারেশন সাকসেসফুল হয়েছে।
ভালো মতোই চলে আসছে। দেন তারপর আবার পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। আর অ্যাডমিশন টাইমটা তো জাস্ট পড়তেই হয়, মানে ঘুম আর খাওয়া দাওয়া ছাড়া মানে বাকি সময়টা জাস্ট পড়াশোনা। আর ফোন টোন এগুলা তো ফেসবুক টেসবুক পুরাই অফ, টোটালি অফ। আর ওগুলার মধ্যে থাকলে তো জীবনেও হবে না। আর আরেকটা জিনিস কি, অ্যাডমিশনটা একটা লাকও 100%, কারণ আমাদের সাথে অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের অনেক প্রিপারেশনে ভালো ছিল কিন্তু হয়নি। এটা আসলে লাকও ফেভার করতে হয়। আর সব মিলিয়ে আসলে অনেক কঠিন ছিল, বাট এখন অনেক ভালো লাগে, সবাই অনেক আদর করে, মানে সবাই অনেক প্রাধান্য দেয়। পরের কোশ্চেন আমাদের জন্য আরেকটা কোশ্চেন বলি। আমি ক্লাসে প্রায় একটা কথা বলে থাকি যে বন্ধু বান্ধবী করে না বলে তুমি করছো না, বন্ধু বান্ধবী আজকে প্রাইভেটে আসেনি বলে তুমি আসবে না, তুমি তার সাথে ঘুরবে, এটা করবে ওটা করবে, কিন্তু একদিন দেখা যাবে ওই বন্ধু বান্ধবীর সাথে তোমার সাথে আর যোগাযোগ করা হবে না। সেটি আসলে তুমি যে করবে না, তুমি যে সফল হয়েছো তুমি করবে না তা না, যারা হতে পারেনি তারাই করবে না। তোমাদের ক্ষেত্রে এখন কি মনে হচ্ছে, এরা অনেক বড় সার্কেল ছিল, মনে করো একটা রাজনৈতিক দলের থেকে বড়, এখন সেটা থেকে কি মনে হচ্ছে? সেটা থেকে আমাদের অনেক ফ্রেন্ডের সাথে এখন আর যোগাযোগ হয় না আগের মতো। বিশেষ করে অ্যাডমিশনের রেজাল্টটা হওয়ার পরে অনেকের সাথে আর কথা হয় না, এমনও হয়েছে যে অনেকে ব্লক করে দিয়েছে। মানে আমরা চান্স পেয়েছি, ওরা চান্স পায়নি, বা আমরা যে কাঙ্ক্ষিত পজিশনে যেতে পেরেছি সেখানে ওরা যায়নি, এর জন্য ওরা আমাদেরকে ব্লক করে দিয়েছে। স্যার জানে যে আমি আজকে ফার্স্ট টাইম স্যারের এখানে ফার্স্ট বেঞ্চে বসছি। স্যার জানতো ওই রুমে আমি একদম লাস্ট বেঞ্চে ওইখানে বসতাম কর্নারে, আমি দেন আমার আর দুটো ফ্রেন্ড, মানে ওটা আমাদের ফিক্সড বেঞ্চ যে ওখানেই আমরা বসবো। স্যার অনেক ট্রাই করতো যে আমি ফার্স্ট বেঞ্চে আসবো বা সেকেন্ড বেঞ্চে, স্যার আমাকে বলতো যে এখানে আসো। স্যার আমাকে কখনো আনতে পারেনি, মানে এমন হয়েছে যে এখানে বসছি, আমার ফ্রেন্ড আসছে, একদম ব্যাগ নিয়ে চলে গেছি। স্যার বলছিল যে এই বন্ধুত্ব থাকবে না, স্যারের কথাই সত্যি হয়েছে। আজকে মানে কথা তো হয় না, এই লামিয়া আর জাহিন এই দুইজনের সাথেই কথা হয় মোটামুটি, আর কারোর সাথে কথা হয় না, আবার অনেকে তো ব্লকই করে দিচ্ছে। আর এই ফ্রেন্ড সার্কেল, আর আমরা তো এত বড় ফ্রেন্ড সার্কেল ছিলাম, মানে আমরা যদি রাস্তাতে যাইতাম পুরা বোঝা যেত যে এরা আসতেছে, মানে এত চিল্লাইতে আসতাম আর এত গল্প করতে করতে আসতাম। আবার আমরা ওই পাশে খেলতাম, স্যার আমাদের দিন বকাও দিছিল খেলার জন্য, অনেক চিল্লাচিল্লি হচ্ছিল। যাই হোক, মিস করে দিলাম। তারপরে এখন মনে হচ্ছে সফল হয়েও মনে হয় ভুল হয়ে গেল, তাই না? সফল হয়েও মনে হয় ভুল হয়ে 2 মিনিট শুনে যান, শেষ। আচ্ছা, দেখছো কথার সাথে মিলিয়ে নেবা, আজকের বান্ধবী পরে নাও থাকতে পারে কিন্তু কেরিয়ার কিন্তু থাকবে। আজকের বন্ধু কালকে নাও থাকতে পারে কিন্তু কেরিয়ার থাকবে। সর্বপ্রথম তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে যে তুমি আগে কি এবং কি হতে চাও সেইটা ঠিক করে চলতে হবে। অনেকে না জীবনে অনেক কিছু করতে পারবে কিন্তু পারে না, এর একটাই কারণ, সে আসলে করতে চায় না। সে এলোমেলো ভাবে জীবন যাপন করে, এলোমেলো ভাবে করলে কি আর হবে? হবে না। তোমাকে অবশ্যই কি করতে হবে, গন্তব্য ফিক্সড করে তারপরে চলতে হবে। গন্তব্যহীন চলাফেরা বোকার স্বামী। কোথায় যাবা? তুমি তো সেটাই জানো না, তো যাবা কোথায়? তাই না? এখন এদের কাছে আমাদের কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের জন্য তোমরা কি পরামর্শ দিতে চাও? এটি লাস্ট কোশ্চেন, আমাদের 3টি করে কোশ্চেন থেকে 3টি শেষ, লাস্ট কোশ্চেন শুনতে চাই। অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যেমন আমরা অনেকে ফার্স্ট বেঞ্চে বসি বা লাস্ট বেঞ্চে বসি, এটা ম্যাটার করে না, কিন্তু প্রতিদিন প্রাইভেটে এসে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যেমন প্রতিদিনই আসতাম, ঝড় হোক বৃষ্টি হোক আমরা আসতামই প্রত্যেকদিনই। আমাদের এমন হয়নি যে আমরা আসিনি। খুব বেশি জরুরি সমস্যা বা অসুস্থতা না থাকলে আমরা মানে প্রতিদিনই উপস্থিত হতাম। আর টেক্সট বই ভিত্তিক লেখাপড়া এটা সবখানেই করতে হবে, এসএসসি বা এইচএসসি যেখানেই হোক টেক্সট বইকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না যে অন্য একজন অনেক বেশি পাচ্ছে, আমি পাচ্ছি না। নিজ দায়িত্বে চেষ্টায় অবিচল থাকতে হবে, এতটুকুই। আর স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, স্যাররা যা
বলেন। যেমন আমরা হচ্ছে অনেকেই ছিলাম যে কেমিস্ট্রিতে অনেক ভালো নম্বর পেয়েছিলাম স্যারের এখান থেকে, আমরা টেস্টও নিয়ে গেছিলাম এসএসসি পরীক্ষায়, এসএসসি রেজাল্টের পরে। তো আমরা স্যারের কথা পুরোটা সময় অনেক মনোযোগ দিয়ে শুনেছিলাম জন্যই আমরা এই রেজাল্টটা অর্জন করতে পেরেছি, তাছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। রেগুলার, লামিয়া যেটা বললো, রেগুলারিটি মেনটেন করতে হবে। আর সব থেকে বড় কথা, আমি সবসময় মানে লাস্ট বেঞ্চে বসতাম, সব প্রাইভেটেই আমি এটা একদম লাস্ট বেঞ্চে বসতাম, কিন্তু আমার ফুললি কনসেন্ট্রেট থাকতো যে আমি স্যারের কথা শুনবো, মানে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতাম। আর মানে কখনো মানে গল্প করতাম, মানে পড়াটা আমার নিজের হয়ে গেলে তারপর সাইডে গল্প করতাম, স্যারের অনেক বকাও খাইতাম, কিন্তু আমার পড়াশোনা হয়ে যাইতো। তারপর স্যার অনেকবার আমাকে এই জন্য পড়া ধরতো যে হয়েছে কিনা, কিন্তু আমি কিন্তু সবসময় বলতে পারতাম স্যার এটা কিন্তু করবেন, আমি বলতে পারতাম, গল্প করেও কিন্তু বলতে পারতাম। মনোযোগ এইদিকে থাকতো। হ্যাঁ, মনোযোগ এইদিকেই থাকতো, কিন্তু আমার এটা যখন হয়ে গেছে, যেটা আমার হয়ে গেছে, এখন আমার না শুনলেও হচ্ছে, তখন আমি গল্প করতাম, কিন্তু না হওয়া পর্যন্ত আমি স্যারের কথা শুনতাম। আর বাসায় যেয়ে রেগুলার পড়তে হবে, আজকে যেটুকু দিছে ওটা বাসায় যেয়ে নোট করে লিখে তারপর পড়তে হবে, একদিনের পড়া গ্যাপ দেওয়া যাবে না। এটা অনেকে করে যে হোক এটা আজকে রাখে দেয় পরে পড়বো, এটা জীবনেও পড়া হবে না, একটা মানে এটা কোনোদিনও হবে না। আর বিশেষ করে এইচএসসিটা আরো বেশি কঠিন, কারণ ওখানে টাইম কম আর সিলেবাস অনেক বেশি, সিলেবাসই কমপ্লিট হয় না। টেস্টের আগে ফুললি সিলেবাস কমপ্লিট করতে হবে, আর টেস্টের পরে 100% রিভাইজ করতে হবে। আমি এক কোশ্চেন করতে বলছে যে আমি কেমন পড়াই রিভিউ নিতে দেব, এটা সবাই জানে। দুই এক লাইন শুনি, প্রশংসা শুনতে ভালো লাগবে। ঝিনুক স্যার তো খুবই ভালো পড়ান, আমরা শুরু থেকেই কেমিস্ট্রি ঝিনুক স্যারের কাছেই পড়তাম একদম শেষ পর্যন্ত। এসএসসি পরীক্ষার ইভেন আমরা প্রাইভেট শুরু হওয়ার 5-10 মিনিট আগেই এসে বসে থাকতাম স্যারের ক্লাস করার জন্য। স্যার খুবই অসাধারণ পড়ান, স্যারের পড়ানোর মানে স্টুডেন্টরা মনোযোগী হতে বাধ্য, কেননা স্যার পড়া ধরেন। অনেক জায়গায় দেখা যায় যে পড়া ধরে না, স্টুডেন্টরা আসে এসে ক্লাস করে চলে যায়, কিন্তু স্যার যেহেতু পড়া ধরেন সেহেতু সবাই খুবই অ্যাটেন্টিভ থাকে, কারণ কখন কাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সবার মধ্যে বলতে না পারলে সেটা তো একটা মান সম্মানের ব্যাপার। তো এটা আমার খুবই একটা পজিটিভ দিক মনে হয়, যে এটা খুবই একটা ভালো সাইন। থ্যাংক ইউ। কেমিস্ট্রি বাতাস। মারিয়ার জন্য একটা কথা বলি, মারিয়ার হচ্ছে হুটহাট পড়ে যাওয়ার স্বভাব আছে। মারিয়া একবার অজ্ঞান হয়ে পড়ে গেল আমার প্রাইভেটে, অজ্ঞানের মতো। তারপরে আমি মারিয়াকে নিয়ে গেলাম হসপিটালে, আমি গিয়েছিলাম, পরে গিয়েছিলাম, কিন্তু মারিয়ার জন্য খুব কেঁদেছিল তাহমি, মনে আছে আমার। তাহমি আর হচ্ছে সাফা, এই দুইজন মিলে দেখো সেই কান্না করা বান্ধবী আজকে নাই। আহারে, আচ্ছা কথা হয় না, আচ্ছা আচ্ছা। যাই হোক, তো ডাক্তার হয়ে কাজে নিয়েছে না, পড়ে গেলে হসপিটালের মধ্যেই পড়বে, যাই হোক। এরকমই যে আছে আমাদের সময় আছে, সময়ে কখন পড়ে যাবে সে আল্লাহ ছাড়া জানে। সময়ের জন্য কি করতে হবে, ডাক্তার যাবেন। হ্যাঁ, বুঝছো কি, তার মানে সময়ে কেউ ডাক্তার হওয়া উচিত, যেন পড়ে গেলে হসপিটালেই পড়তে, ঠিক আছে কি। আর এরাও তো, এরা কিন্তু 100-এ 100 পাওয়ায়। কেমিস্ট্রিতে এসএসসি তো 100-এ 100 পেয়েছিল। আমি এইচএসসিতে 100 আসছে এই জন্য। কেমিস্ট্রি উনি এইচএসসিতে 100-এ 100 পাওয়ার জন্য আনবিলিভ হবে। 100-এ 100 বিশাল ব্যাপার। এই যে এইচএসসি যে সিলেবাস কেমিস্ট্রি, তো দেখলেই ভয় পায়। পড়ার আগে বলা হয় যে 3 বার দোয়া সূরা ফাতিহা এগুলো পড়ে দিয়ে তারপরে পড়বে, বলে না? হ্যাঁ, এটা ফু দিয়ে থুতু দিয়ে তারপরে পড়তে বলা হয়, সেখানে 100 পেয়েছে। এটা বিশেষ আকর্ষণ। আচ্ছা, ধন্যবাদ তবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুজনের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে, ওই যে আঙ্কেল বলেছিল ডাক্তার হওয়ার পর মানবিক ডাক্তার হতে, আর আপনি ইউনো হওয়ার পর মানবিক ইউনো হতে যাবেন। যা হবেন, আচ্ছা ও তাহলে তো জুডিশিয়াল চলে যাবে, ল নেবে, ল ইউনো হতে পারে। দেখা গেল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না হয়ে এক্সিকিউটিভ হয়ে গেছে। আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখবে ঠিক নাই। যা ছিল বিচার করার আগে ইমোশনালি আর টাকা খেয়ে বিচার করার দরকার নেই, বুঝছেন কি? ঠিকঠাক বিচার করবেন। বিচারক কিন্তু আল্লাহ যে কাজটি করবেন কিয়ামতের আখিরাতে, সেই কাজটি আপনি করবেন, এজন্য আগে দেখে শুনে করবেন। আর ওর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, ও যেহেতু হতে চায় হতে পারবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমরা এখন চলে আসবো, আমরা হুজুরকে একটু ছেড়ে দিতে চাই।